জুলাই অঙ্গনে যে নতুন তারকার তার ভিন্ন অঙ্গনে বিচরণের কথা বলেন, তাহলে হুমায়ুন আহমদ ছিলেন যথার্থই এক বহুমুখী বিরল, একটা চৌম্বিক শক্তি তার লেখার মধ্যে আছে। গল্প কিভাবে বলতে হয় সেই আর্টটি তিনি পুরোপুরি আয়ত্ত করেছেন। তিনি টেলিভিশন নাটকের অপ্রতিদ্বন্দ্বী স্রষ্টা ছিলেন। দর্শককে কিভাবে আকর্ষণ করতে হয় এবং গল্পের চমৎকার থেকে কিভাবে মোহজাল তৈরি করতে হয় তা তিনি খুব ভালো করে জানেন। তিনি একটি নতুন যুগের সৃষ্টি করেছেন। তার লেখার আকর্ষণে পাঠক আবার বইয়ের দিকে ফিরে এসেছে। এবং একসময় সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে আপনি তো শরৎচন্দ্রের চেয়েও বেশি জনপ্রিয়। শরৎচন্দ্র তার সময় যেভাবে বাংলার পাঠককে ধরে রাখতেন, হুমায়ুন আহমদ তার স্বল্প জীবনে সেই কাজটি করেছেন। সাহিত্য এবং শিল্পাঙ্গনের এক বিরল নক্ষত্র নিভে গিয়েছে। সেই নক্ষত্রের বিদায়ের সঙ্গে সঙ্গে আমাদের জগতে একটি যুগের অবসান। যদি আরো বেঁচে থাকতেন হয়তো আরো অনেক কিছু বাংলা সাহিত্যকে দিতে পারতেন। উপন্যাস, গল্প, এগুলো হচ্ছে তরুণ। আমরা আরেকটু সিরিয়াস, অত্যন্ত প্রিয় চরিত্র হিমু সৃষ্টি করেছিলেন, যা বাস্তব চরিত্র, কল্পনা, জীবন নিয়ে প্রতীক। তার এই শেষ দিনগুলি নিয়ে মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ সাহা একটি বই লিখেছেন। সেই বই নিয়ে আবার বিতর্ক হয়েছে, তাকে চ্যালেঞ্জ করে বিবৃতি দেওয়া হয়েছে এবং শুনছি যে হয়তো ভবিষ্যতে মামলা মোকদ্দমা হতে পারে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি জানি না ঠিক কি কারণে এই বিতর্ক হচ্ছে, তবে মনে হয় যে মূল কারণটা হচ্ছে বাণিজ্য। আসলে সবকিছুরই বাণিজ্য কারণ হচ্ছে। আমাদের শিল্প বাণিজ্যকরণ হয়েছে, সাহিত্য বাণিজ্যকরণ হয়েছে, সংস্কৃতি বাণিজ্যকরণ হয়েছে, আমাদের খেলা বাণিজ্যকরণ হয়েছে, আমাদের রাজনীতি বাণিজ্যকরণ হয়েছে। বাণিজ্যের কথা বাদ দিয়ে মানুষটির কথা ভাবুন, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং বাংলার সাধারণ মানুষ এবং পাঠকের প্রতি আপনারা অন্তত কিছুটা শ্রদ্ধা প্রদর্শন করুন। আহমেদ রচিত চাঁদনি পশর রাইতে গানটি পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী রেজাউল করিম। দয়ার সাগর ও গো দয়াময়, চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। চাঁদনি পশর, চাঁদনি পশর, আহারে আলো চাঁদনি পশর, চাঁদনি পশর, আহারে আলো
বেসেছে কে বেসেছে তাহারে ভালো, কে দিয়েছে নিশি রায়েতে, কে দিয়েছে নিশি রায়েতে দুধের চাদর গায়ে, কে খেলেছে স্বপ্ন খেলা ধবল ছায়ায়, কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়ায়। এখন খেলা থেমে গেছে, মুছে গেছে রং, ও এখন খেলা থেমে গেছে, মুছে গেছে রং, অনেক দূরে বাজছে ঘন্টা ঢং ঢং ঢং, এখন যাব অনেক দূরে, এখন যাব অনেক দূরে, অচিন কোনো গায়, চন্দ্রকারী গড়ের কাছে ধবল পঙ্খী নাই, চন্দ্রকারী গড়ের কাছে ধবল পঙ্খী নাই। দয়ার সাগর ও গো দয়াময়, চাঁদনি পাশরাইতে যেন আমার মরণ হয়, চাঁদনি পাশরাইতে যেন আমার মরণ হয়। এক জীবনে কতবার সংসার করে, বেশিরভাগ মানুষের জন্য একবার।
1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশি মানুষের জন্য দুবার। প্রথম সংসার জ্বলে পুড়ে যাওয়ার কারণে দ্বিতীয়বার। আমি মনে হয় কথা বুঝিয়ে বলতে পারছি না। এখানে সংসার মানে বিয়ে করে ঘর বাঁধা বোঝাচ্ছি না, হাঁড়ি কুড়ি বিছানা বালিশ নিয়ে দিন যাপন বোঝাচ্ছি। আমার মা অতি অল্প বয়সে বাবার সঙ্গে সংসার করতে এসেছিলেন। বাবার মৃত্যুতে মার সংসার লণ্ডভণ্ড হয়ে গেল। লেখিনকে নিয়ে শুরু হলো তৃতীয় সংসার। হাঁড়ি পাতিল কেনা, বিছানা বালিশ কেনা। ঢাকায় ফিরে সেই সংসারও ভাঙল। উত্তরের এক বাসায় শুরু হলো আমার একার চতুর্থ সংসার। বছর দিনের পর শাওন আমার সঙ্গে যুক্ত হলো। দক্ষিণ হাওয়ায় আমার পঞ্চম সংসার। ক্যান্সার বাঁধিয়ে আমেরিকায় এসে শুরু হলো ষষ্ঠ সংসার। সম্ভবত সপ্তম সংসার হবে আমার শেষ সংসার। সেখানে কি আমি একা থাকবো, নাকি সুখ দুঃখের সব সাথী আমার সাথে থাকবে? আমি আল্লাহর মোচক মরেছে বাস্তিকে নাম 2 সেকেন্ড থামলাম। টিপ টিপ জিপ জিপ বৃষ্টিকে পড়ছে, আকাশে অশ্রু ফোঁটা ফোঁটা ঝরছে। আমি আর আতাহার বলুন কি করি আর, উপহার বগলে নিয়ে আকাশে অশ্রু সার গায়ে মারলাম, হি হি করে হাসলাম। রুনুটা অবিকল মায়ের চেহারা পেয়েছে। এই বয়সে হয়তো মা দেখতে এমনই ছিলেন। তেমন অবাক লাগে, একদিন মা যে গল্প করে গেছেন সেই গল্পই তার এক মেয়ে করছে। পরিবেশ বদল হয়নি একটু। সেদিন ঝড় বৃষ্টি হচ্ছিল, আজও হচ্ছে। গল্প শেষ হতেই বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, টানা গলায় বললেন, শুয়ে পড়ো সবাই। শুয়ে শুয়ে আমার কেবলই মায়ের কথা মনে পড়তে লাগে। শুনেই মেয়েটির সঙ্গে আলাপ করে সেদিনও স্বপ্ন দেখলাম। হুমায়ুন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল। 19শে জুলাই অন্যান্য দিনের মতো আমি হাসপাতালে গিয়েছি। ভোরবেলা হঠাৎ করে আমার মা আমাকে ফোন করলেন। ফোন ধরতেই আমার মা হাহাকার করে বললেন, আমার খুব অস্থির লাগছে, কি হয়েছে বলো। আমি অবাক হয়ে বললাম, কি হবে, কিছুই হয়নি, প্রত্যেক দিন যেরকম হাসপাতালে আসি আজকেও এসেছি, সবকিছু অন্য দিনের মতো, কোনো পার্থক্য নেই। আমার মায়ের অস্থিরতা তবুও যায় না। অনেক কষ্ট করে তাকে শান্ত করে ফোনটা রেখেছি। ঠিক সঙ্গে সঙ্গে আমার কাছে খবর এলো আমি যেন এই মুহূর্তে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে যাই। হুমায়ুন আহমেদ মারা যাচ্ছে। আমি বিজ্ঞানের ছাত্র, কেমন করে পাঠানো সম্ভব তার সব বৈজ্ঞানিক পদ্ধতি আমি জানি, কিন্তু পৃথিবীর অপর পৃষ্ঠ থেকে একজন মা কেমন করে তার সন্তানের মৃত্যুক্ষণ নিজে থেকে বুঝে ফেলতে পারে, আমার কাছে তার ব্যাখ্যা নেই। আমি দ্রুত ইন্টেনসিভ কেয়ার ইউনিটে গিয়েছি। হুমায়ুন আহমেদের কেবিনে সব ডাক্তার ভিড় করছে। তার চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার মিলারও আছে। আমাদের দেখে অন্যদের বলল, আপনজনদের কাছে যাওয়ার ব্যবস্থা হুমায়ুন করে দাও। আহমেদের প্রিয় গান শুয়াচাঁদ পাখি তুলে ধরেছেন এবং জনপ্রিয় পাখি আমার শুয়াচান পাখি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি। শুয়াচান পাখি আমার শুয়াচান পাখি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি।
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি। আজ কেন হইলে নীরব, মেলো দুটি আখি রে পাখি। আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? বুলবুলিয়ার তোতা ময়না কত নামে ডাকি তোরে, কত নামে ডাকি। বুলবুলিয়ার তোতা ময়না কত নামে ডাকি তোরে, কত নামে ডাকি। চলে গেলে আরে লইয়া থাকি রে পাখি। আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? তোমার আমার পীরিতি চন্দ্র সূর্য সাক্ষী, তোমার আমার পীরিতি চন্দ্র সূর্য সাক্ষী। হঠাৎ করে চলে গেলে বুঝলাম না চালাকি রে পাখি। আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? সুয়াসানে পাখি আমার, সুয়াসান পাখি। আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? আলমগীরকে গাছের নিচে ঘন অন্ধকার। কি গাছ এটা? বেশ ঝাঁকড়া। অসংখ্য পাখি বাসা বেঁধেছে, তাদের সারা শব্দ পাচ্ছি। পেছনের বিস্তীর্ণ মাঠে ম্লান জোছনার আলো। কিছুক্ষণের ভেতরেই চাঁদ ডুবে যাবে। জেলখানার সেন্ট্রি দুজন সিগারেট খাচ্ছে। দুটি আগুনের ফুলকি ওঠানামা করতে দেখতে পাচ্ছি আমি। তাদের ভালো করে দেখা যাচ্ছে না, দূর থেকে ছায়া ছায়া মূর্তি মনে হলো। জেলখানায় মাথার গেটের ঠিক উপরে 100 পাওয়ারের বাতি জ্বলছে একটা। বাতির চারপাশে অনেক পোকা ভিড় করছে। সংক্ষিপ্ত আলোচনা
করবার জন্য অনুরোধ ওনাকে বলেছেন এসেছেন বহির্বিশ্বের একটি বৃহৎ বইমেলা মুক্তধারা ফাউন্ডেশন যেটি আয়োজন করে থাকে, সেখানে বারবার এসেছেন, বক্তব্য দিয়েছেন এবং উত্তর আমেরিকা এর সঙ্গে নিউ ইয়র্কবাসী বিশেষ করে তাদের সঙ্গে তিনি প্রাণপণে মিলে গেছেন, মিশে গেছেন এবং একাত্ম বোধ করেছেন। আমরাও তাকে অত্যন্ত কাছে পেয়ে আনন্দিত হয়েছি, উৎপেলিত হয়েছি এবং কাছে পাওয়ার আনন্দে উদ্ভাসিত হয়েছি। অনেক স্মৃতি এই নিউ ইয়র্কে জড়িয়ে আছে, কিন্তু যে স্মৃতি এবং আমাদের কাছে বিশেষভাবে স্পর্শকাতর হয়ে আছে হুমায়ুন আহমেদ, সেটি হচ্ছে হুমায়ুন আহমেদের মৃত্যুর আগের দীর্ঘ 9-10 মাস। 9 মাস উচ্চারণ করলে আমার মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে। এই নন্দিত সাহিত্যিক ও মুক্তিযুদ্ধের একজন অসম্ভব বিশ্বস্ত অনুসারী ছিলেন এবং তিনি একজন মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান। লেখা নিয়ে বিদগ্ধ জনেদের মধ্যে ওনার জীবিতকালে অনেক বিতর্ক ছিল সাহিত্য, তার সাহিত্য রস নিয়ে। সেই জায়গাটিতে আমি একটুখানি বলবো, আজকে তার এই প্রয়াণ দিবসে তারা যেন একবার ভেবে দেখেন তার উপন্যাস, গল্প, তা নিয়ে যদি তারা চুলচেরা বিশ্লেষণ করেন, গবেষণা করেন, অনেক বারতা পাবেন। অনেক বারতা তার ভেতরে আছে। মধ্যবিত্ত সমাজে যে দ্বন্দ্ব, সংঘাত, বাস্তবতা, কঠিন সত্য, তাকে তিনি নিংড়ে এনেছে, নির্যাস তুলে এনে দিয়েছে। এই মধ্যবিত্ত সমাজ বারে বারে যুগ পরিবর্তনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই মধ্যবিত্ত সমাজকে উনি দেখেছেন, একেবারে সুস্পষ্টভাবে তুলে এনে আমাদের সামনে উপস্থাপিত করেছেন তাদের চরিত্র, তাদের দ্বন্দ্ব, তাদের সংঘাত। এই জায়গায় হুমায়ুন আহমেদ একজন সফল লেখক, সফল ঔপন্যাসিক এবং সফল সাহিত্যিক, এবং ওনার সাহিত্য বেঁচে থাকবে কি থাকবে না এটি যুগের উপর ছেড়ে দেওয়া যায়। আমি এই কথাটি তার মৃত্যুর দিনে শোকসভায় বলেছিলাম। যতবার এসেছেন, কিন্তু বিশেষ করে অশোকের মুহূর্তে এই প্রবাসী প্রতিনিয়ত তার খবর নিয়েছে, উৎকণ্ঠিত হয়েছে, উদ্বেলিত হয়েছে এবং তার সুস্থতা কামনায় দিবারাত্র তারা প্রার্থনা করেছেন পরম করুণাময়ের কাছে যে তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসুন আমাদের মাঝে। এখানে জাতি, ধর্ম, ভেদ কোনো কিছু এখানে তার প্রতি যে সহানুভূতি, তার প্রতি যে আমাদের ভালোবাসা, মমত্বকে জাগিয়ে দিয়েছিল, সেখানে সেটি ছিল না। আমি বলবো হুমায়ুন আহমেদকে নিয়ে আজকে যে বিতর্কের সূত্রপাত হয়েছে বই লেখাকে কেন্দ্র করে, সেখান থেকে আমাদের সরে আসা উচিত। আমি মনে করি একাত্ম হওয়া উচিত, আমাদের একই সঙ্গে উচ্চারণ করা উচিত যে এই সাহসী, এই যুগ পরিবর্তনকারী, বাংলা সাহিত্যের নতুন যুগের সূচনাকারী এই সাহিত্যিককে আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি, তার সাহিত্য নিয়ে আমরা আলোচনা করি, তার সাহিত্য পড়ি এবং তার সাহিত্যের মধ্যে দিয়ে তিনি সমাজের যে দিকগুলোকে তুলে ধরেছেন, মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন, সেই দিকগুলোকে আমরা বড় করে দেখি। তৃতীয় পুরস্কার আকিব খান, বয়স 27, মাত্র 10 বয়সে আঁকা ছবি দেখে সত্যি চমকে যেতে হয়। কাজলা দিদির স্যাঁতে স্যাঁতে জ্যোৎস্না নয়, যে জ্যোৎস্না বাসি স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে। কবির জ্যোৎস্নাও নয়, যে জ্যোৎস্না দেখে কবি বলে উঠবেন কি আশ্চর্য, রূপার থালার মতো চাঁদ। আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী জ্যোৎস্নার জন্য বসে আছি। চিঠি, হুমায়ুন আহমেদ। আমি যাচ্ছি নাখাল পাড়ায়। আমার বৃদ্ধ পিতা আমাকে পাঠাচ্ছেন তার প্রথম প্রেমিকার কাছে। আমার প্যান্টের পকেটে সাদা খামে মোড়া বাবার লেখা দীর্ঘ পত্র।
খুব যত্নে খামের উপর তিনি তার প্রণয়িনীর নাম লিখেছেন। কে জানে চিঠিতে কি লেখা। চিঠি পড়তে পড়তে লেখক, বিজ্ঞানী, কাউন্সিলম্যান ডক্টর নুরুন নবী। হুমায়ুন আহমদ নাট্যকার, চিত্রনির্মাতা, আর্টিস্ট ছিলেন, কিন্তু আমি হুমায়ুনকে দেখেছি একজন বন্ধু হিসাবে। তারপরে জাফর ইকবাল এবং হুমায়ুন তখন টিউশনি করে কিছু অর্থ উপার্জন করেন। এইভাবেই সেই ভাই বোনদেরকে নিয়ে সেই বাপের দায়িত্ব তিনি পালন করেছে। তুমি হেল্প করতে পারো। সাথে সাথে যখন এখানে চিকিৎসার জন্য আসে, দুটো কেমো নেওয়ার পরে আমি তাকে দেখতে চাই, কারণ আমি একজন বিজ্ঞানের ছাত্র। আমি জানি যে কেমোথেরাপি নেওয়ার পরে রোগীকে অ্যাভয়েড করতে হয় যাতে তার ইনফেকশন না হয়, তার বডিতে ইমিউনিটি হয়ে যায়। কাজে আমিও অতি উৎসাহী দলে ছিলাম না। আমি দুইটা কেমোথেরাপি নেওয়ার অলমোস্ট 45 ডেজ পরে দেখতে গেলাম আমি আর আমার স্ত্রী বকুল। হুমায়ুনকে কথা হয়েছে, তা আমি কার্ডিসি অনুসারে আমার লেখা বইটা বুলেটস অফ 71 নিয়ে গেছি। আমি কখনো আশা করি নাই হুমায়ুন দুইটা কেমোথেরাপি, তার ক্যান্সার হয়েছে, সে আমার বইটা পড়বে। আমি জাস্ট এমনি দিয়ে আসলাম, গল্প টল্প হলো। 7 দিন পরে উনি কল করেছেন, জাস্ট 7 ডেজ, যে নবী তোমার বইটা আমি পড়েছি, এবং উচ্ছ্বসিত প্রশংসা করলেন। আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সবাই, উনি এত বড় লেখক এবং ওনার মৃত্যুর সময় আমি ছিলাম ওনার সামনে, উনি কিভাবে চলে গেলেন সেই দৃশ্যটা এখনো মনে হয় যে ওই দিন আজ এতদিন এত তাড়াতাড়ি 1 বছর চলে গেল, সেটা মানে ভাবতেই মানে কষ্ট লাগছে যে কীর্তি মানুষ আমাদের কোনো মৃত্যু নেই। তো আমি মনে করি যে হুমায়ুন আহমেদের যুগান্ত, ওনার যে উনি যা লিখে গেছেন, ওনার যে সৃজনশীল কর্মের যে জিনিস আমরা যেন আমাদের নতুন প্রজন্মের কাছে ধরে রাখতে পারি, সেটাই আমি মনে করি যে এটা আমরা যদি সবার কাছে ওদের কাছে তুলে ধরে দিতে পারি, সেটাই আমাদের সফলতা হবে। এবং কেন জনগণ ওনাকে বন্দনা করেন, এই কারণটা হচ্ছে উনি মানুষের একদম প্যারালেল হয়ে যান, মানুষের ভেতরে ঢুকে যান, মানুষের ভেতরে যে অপার রহস্য, সেই রহস্যটাকে উনি ভেদ করে নিয়ে আসে। মানুষ যা বলতে চায় ভেতর থেকে, আমাদের পাশাপাশি প্রতিটা লাইনের ফাঁকে ফাঁকে অনেক গভীর দুঃখের কথা আছে। দুঃখ এবং আনন্দ পাশাপাশি যায়, উনি এটা বুঝতে পেরেছিলেন। এবং এই আমাদের প্রত্যেকের জীবনে দুটো সমভাবে থাকে, প্যারালেল থাকে। সেই জন্য উনি সবকিছু তার লেখনের মধ্যে দুঃখটাকে উপভোগ করেছেন, আনন্দকে উপভোগ করেছেন। নন্দিত এবং সাক্ষাৎকার নিতে গিয়ে উনি অনবরত সিগারেট টানছিলেন। তো ওনাকে বললাম যে আপনার একটা ছবি তুলবো, সিগারেট ছাড়া তুলতে পারি? উনি বললেন না, সিগারেট ছাড়া কিভাবে প্রকাশ করেন এবং যেটা বিশ্বাস করেন সেটা যে উনি প্রকাশ করতে মোটেই কুণ্ঠিত হন না, এটা এক ধরনের তার চারিত্রিক বৈশিষ্ট্য, এবং আমাকে খুব মোহিত করেছিল সেখানে। তারপরে যখন উনি সেকেন্ড টাইম আসলেন, তো আমার তো মনে হলো অনেকদিন পরে এসেছেন, যখন এইবার লাস্ট টাইম যখন আসলেন চিকিৎসার জন্য, তো এসে এনটিভি অফিসে আসলেন। এবং আমি প্রথম গিয়েছিলাম ওনাকে দেখার, সাক্ষাৎ করার জন্য। তো ওনাকে সাক্ষাৎ করতে গিয়ে বললাম যে স্যার, আপনার তো অনেক আপনার রোগ নিয়ে অনেক লেখালেখি হয়েছে বাংলাদেশে। বললেন যে জীবিত রেখেছে না মেরে ফেলেছে, কারণ তোমাদের সাংবাদিকদের তো অবাক কোনো কিছু পেলে এটার একটা শেষ না করা পর্যন্ত কোনো রক্ষা নেই। 25 মার্কস, কারণ একজন ক্লাস করার শেষে বিজ্ঞানী হয়েও সাহিত্যিক হতে পারে, এটা অনন্য স্থাপন করেছে। ওনার লেখালেখির সাথে পরিচয় আমার অনেক আগের থেকে, কিন্তু প্রকাশক হিসাবে ওনার সাথে আমার ঘনিষ্ঠতা শুরু হয় 99 সাল থেকে। একটা বড় অংশ আমেরিকাতে কাটিয়েছেন, আমার এই আমেরিকাতেই তার মৃত্যু হয়েছে। ওনার সঙ্গে আমার কি কি স্মৃতি আছে, উনি কতগুলো ক্লাস আমার নিয়েছেন, উনি আমার সঙ্গে দেখা হওয়ার পর কি বলেছেন, এসব দিয়ে বোধহয় ওনাকে খুব বেশি দিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখা যাবে না। আপনারা সবাই জানেন আজকে আমরা কেন সবাই এখানে পেতে, আমার কাছে অত্যন্ত স্মরণীয়। তখন আপনারা জানেন যে হুমায়ুন আহমেদকে নিয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম, যতদিন বাংলায় ঘুঘু ডাকবে, বাংলায় শিশির ডগায় ঘাসের ডগায় শিশির বিন্দু থাকবে, জ্যোৎস্না থাকবে,
শ্রাবণ থাকবে, প্লাবন থাকবে, মন খারাপ থাকবে, মন ভালো থাকবে, সবকিছুতেই হুমায়ুন আহমেদ আমাদের সাথে জড়িয়ে আছেন। হুমায়ুন আহমেদ থাকবেন, আমাদের অন্তরে থাকবেন। যতদিন বাঙালি থাকবে, বাঙালি সাহিত্য থাকবে, বাঙালিত্ব থাকবে, ততদিনই হুমায়ুন আহমেদ অমর হয়ে থাকবে। সুধীজনের উপস্থিতিতে হুমায়ুনের স্মরণে এরকম একটি অনুষ্ঠান নিঃসন্দেহে এটি উল্লেখযোগ্য ঘটনা। আমি জানি না বাংলাদেশের বাইরে নিউ ইয়র্ক ছাড়া কোথাও তার স্মরণে কোনো সভা হচ্ছে কিনা। যারা এটার উদ্যোগ নিয়েছেন তাদেরকে অবশ্যই আমি যে পত্রিকায় কাজ করতাম দৈনিক বাংলা, হুমায়ুন বেশ নিয়মিতই সেখানে আসতেন, বিচিত্রায় আসতেন। বিচিত্রা তার লেখা তাকে যথেষ্ট স্পন্সর করেছে। তার অনেক উপন্যাস বিচিত্র, তার প্রত্যেকটা চরিত্র এত বলিষ্ঠভাবে উপস্থাপন করা, কিভাবে তিনি তার চিন্তায় এতগুলো চরিত্রকে এইভাবে প্রতিষ্ঠা করেছেন। বিশ্বজিৎ সাহার স্মৃতিচারণ তুলে ধরছি, লেখাটি পড়ে শোনাচ্ছি। দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দফায় দফায় অস্ত্রোপচারের 29 দিন পর গত 2012 সালের 19শে জুন নিউ ইয়র্ক সময় দুপুর 1:23 নিম্ন রক্তচাপের ফলে তাকে চিকিৎসকেরা বাঁচিয়ে রাখতে ব্যর্থ হন। প্রায় 3 সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর অনেকটা নীরবে নিভৃতে কিছু না বলেই চলে গেলেন বাংলা ভাষার কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদ। 19শে জুলাই 2012 থেকে 19শে জুলাই 2013। স্যার, আপনি আমাদের কাছ থেকে চলে গেছেন 1 বছর হয়ে গেল। আমরা ভুলি কিভাবে আপনাকে? আপনি যে বাঙালির মননে, স্বপ্নে, চেতনায়, হৃদয় জুড়ে রয়েছেন। একসময় আমরা রোমেনা আফাজ, কাজী আনোয়ার হোসেন পড়ে যারা পাঠ্য বইয়ের বাইরে পড়া শুরু করেছি, তাদের আপনি আপনার লেখা দিয়ে নতুন দিগন্তে ওড়ার স্বপ্ন দেখালেন। উপন্যাস, গল্প, ভ্রমণ কাহিনী, সায়েন্স ফিকশন, মিসির আলী, হিমু দিয়ে দ্বন্দ্বাচ্ছন্ন করে রেখেছিলেন প্রায় 40 বছর। 1913 সালের বইমেলায়ও পেয়েছি আমরা আপনার সর্বশেষ উপন্যাস। স্যার, আমরা এখন কি পড়ব? আমার বিশ্বাস হুমায়ুন আহমেদের সকল পাঠকেরই এই একই প্রশ্ন। হুমায়ুন ভক্তদের মাঝে বিশাল শূন্যতা। তাই তো তার চলে যাওয়ার 1 বছর পরও বাংলাদেশ ও পৃথিবীর যেখানে বাঙালি আছেন সেখানে স্মরণ করা হচ্ছে তার স্মৃতিকে। সকলের কাছে আমার প্রস্তাব, হুমায়ুন আহমেদের শেষ স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগ নেন। হুমায়ুন আহমেদের শেষ ইচ্ছে ছিল দেশে একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করা। গত বছর তার অকাল প্রয়াণের পর হুমায়ুন আহমেদের নামে একটি সড়কের নামও রাখার প্রস্তাব করা হয়েছিল। তার সর্বশেষ কি অবস্থা? 19শে জুলাই 2013 লেখকের প্রথম মৃত্যুবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণা দেবেন, এটাই আমাদের কামনা। 2012 সালের 12 জুন বেলভিউ হাসপাতালে বাংলা ভাষার নন্দিত লেখক হুমায়ুন আহমেদের কোলনে অস্ত্রোপচার হয়। 19শে জুন বেলভিউ হাসপাতালে সফল অস্ত্রোপচার শেষে হাসতে হাসতে ওজন পার্কের বাড়িতে ফেরা। পরের দিন চেয়ার থেকে পড়ে যাওয়ার 15 ঘন্টা পর 21শে জুন সকালে হুমায়ুন আহমেদকে হাসপাতালে নেওয়ার চেষ্টা, পথিমধ্যে অ্যাম্বুলেন্স ডাকা, অস্ত্রোপচারের সেলাই খুলে যাওয়ায় হুমায়ুন আহমেদের পেটের ব্যথা বৃদ্ধি পেতে পেতে সহ্যসীমার বাইরে চলে যায়, যার ফলে গাড়ি থেকে ফোন করতে হয় 911 হাসপাতালের জরুরি বিভাগ। অ্যাম্বুলেন্স কর্তৃক 21শে জুন সকাল 11:15 জামাইকা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি। সেখানে প্রায় 10 ঘন্টা বিনা চিকিৎসায় পড়ে থাকা, শুধুমাত্র সিটি স্ক্যান করা ছাড়া আর কিছুই করা হয়নি তার। এরপর বিকেল 5টায় প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে বেলভিউ হাসপাতালে নেওয়া। রাত 9:28 বেলভিউ হাসপাতালে পুনরায় ভর্তি। ভোর রাতে বেলভিউ হাসপাতালে করা হয় সেই লিক মেরামত করার জন্য অস্ত্রোপচার। 30শে জুন থেকে হুমায়ুন আহমেদের 100% ভেন্টিলেশন সাপোর্টে থাকা, প্রচন্ড ব্যথা যন্ত্রণায় হুমায়ুন আহমেদ কাটিয়েছেন তার শেষ দিনগুলি। ব্যথা বেদনায় ছিঁড়ে ফেলতে চেয়েছেন তার শরীরে লাগানো তারগুলি। সেই যে জামাইকা হাসপাতাল হয়ে বেলভিউ হাসপাতালে এলেন, এরপর আরো 3টি অস্ত্রোপচার করা হলো হুমায়ুন আহমেদের। অবশেষে 19শে জুলাই
নিউ ইয়র্ক সময় দুপুর 1:23 হুমায়ুন আহমেদের লাইফ সাপোর্ট খুলে দিলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই কথাগুলি কি কখনো আমরা ভুলতে পারবো? প্রতি বছরই মনে পড়বে স্যার আপনার শেষ দিনগুলির কথা। কি করে আমরা ভুলবো? আপনার স্নেহ, আপনার ভালোবাসা, আপনার স্মৃতি এখনো জল জ্বলে। এ তো কখনো ভুলার নয়। আর একটি আনন্দের ভাগিদারও যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিরা। 2002 সালে হুমায়ুন আহমেদের উপস্থিতিতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় হুমায়ুন মেলা। রবীন্দ্রনাথের জীবদ্দশায় শান্তিনিকেতনে রবীন্দ্র মেলার পর বাংলা ভাষাভাষী কোনো লেখক সাহিত্যিকের জীবদ্দশায় এই ঘটনা ঘটেনি। কাকতালীয়ভাবে নন্দিত লেখক হুমায়ুন আহমেদের বেলায় ঘটেছিল সেই ঘটনা। স্মৃতির রোমন্থন আর গভীর শ্রদ্ধায়, ভালোবাসায় চিরদিন আপনার গুণমুগ্ধ হয়েই থাকতে চাই। লিখেছেন বিশ্বজিৎ সাহা।